প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের আমাদের আলোচ্য বিষয় রাদারফোর্ড পরমাণু মডেল। তো দেখি রাদারফোর্ড পরমাণু মডেলটি কি, কখন, কি উপকরণ এবং কি উদ্দেশ্যে বিজ্ঞানী রাদারফোর্ড প্রদান করে এবং পরীক্ষা করেছিলেন। দেখেন, প্রথমে লিখি কত সালে এমসিকিউ আকারে আসে, বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আপনারা পাবেন 1911 সালে। তারপর দেখেন উদ্দেশ্য। পরমাণুর নিউক্লিয়াস নির্ণয়। অপর নাম সৌর মডেল। কেন সৌর মডেল বলা হয় একটু পরেই আমরা সেটা জানব। বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। উপকরণ, কি উপকরণ উনি নিয়েছিলেন? ফার্স্ট নিয়েছিলেন সোনার পাত এবং যেটির পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার, একেবারেই ক্ষুদ্র একটি সোনার পাত। তারপর নিয়েছিলেন আলফা কণিকা। আমরা জানি আলফা কণিকা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রনকে অপসারণ করলে নিউক্লিয়াসে যা থাকে সেটি হচ্ছে হিলিয়াম পরমাণুর প্রোটন দুইটি, আর সেটিকেই বলা হয় হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, যার চার্জ হচ্ছে ধনাত্মক। চার্জ অলওয়েজ পজিটিভ। তারপরে দেখেন জিঙ্ক সালফাইডের প্রলেপ। আচ্ছা, এবারে দেখেন আমরা একটু রাদারফোর্ড পরমাণু মডেলের যেভাবে পরীক্ষাটি করেছিলেন সেটি আমরা দেখব, চিত্রটি দেখব। রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্রটি আমরা একটু লক্ষ্য করব। দেখেন, এটি হচ্ছে সোনার পাতের নিউক্লিয়াস এবং আমরা জানি ইলেকট্রনসমূহ কিছু অনুমোদিত কক্ষপথে ঘোরে। তাহলে এই যে কক্ষপথে থাকে ইলেকট্রন, অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনসমূহ পরিভ্রমণ করে। তো এই পার্শ্বে আমি রাখবো জিঙ্ক সালফাইডের প্রলেপটি, আর আমরা আলফা কণিকা বা পজিটিভ চার্জ প্রদান করব এখান থেকে। আমি আবার বলি যে আলফা কণিকা বা পজিটিভ চার্জ প্রদান করব এই জায়গা থেকে। তাহলে আলফা কণিকা চার্জ কি? পজিটিভ। আমার পজিটিভ চার্জ। তো দেখেন চার্জটি পরমাণুর ভেতর দিয়ে চলে যাবে এবং জিঙ্ক সালফেটের গায়ে একটা প্রলেপ সৃষ্টি করবে, এবং পরমাণুর ভেতর দিয়ে যাবে এবং জিঙ্ক সালফেটের গায়ে একটা প্রলেপ সৃষ্টি করবে। ঠিক যাবে। দেখেন, নিউক্লিয়াসের খুব কাছ দিয়ে যাওয়ার কারণে সেটি বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে আমরা একটু পরেই দেখতে পারবো বা বুঝবো। এবার লক্ষ্য রাখেন, উনি লক্ষ্য করলেন যে প্রায় 20,000-এর মধ্যে একটি যে পথে যায় সে পথেই ফিরে আসে। প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণিকা যে পথে যায় সে পথেই ফিরে আসে। 20,000-এর মধ্যে একটি 20,000-এর মধ্যে একটি যে পথে যায়
সে পথে ফিরে আসে। তো এরপরে উনি বুঝতে পারলেন যে 20,000-এর মধ্যে একটি যেহেতু যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসতেছে, তাহলে এখানে এমন একটা চার্জ আছে যেটা আমাদের এই আলফা কণিকার চার্জকে বিকর্ষণ করে। তাহলে আমরা একটা জিনিস জানি যে পজিটিভ অলওয়েজ পজিটিভকে কী করে, বিকর্ষণ করে। আমরা জানি পজিটিভ অলওয়েজ পজিটিভকে বিকর্ষণ করে এবং পজিটিভ অলওয়েজ নেগেটিভকে আকর্ষণ করে। পজিটিভ অলওয়েজ নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে উনি কী সিদ্ধান্তে আসলেন যে নিউক্লিয়াসে এমন একটি চার্জ আছে যার ফলে যে আলফা কণিকার যে ধনাত্মক চার্জটি সেটি বিকর্ষণ করে পূর্বের অবস্থানে ফিরে আসতেছে। আলফা কণিকার চার্জটি পূর্বের অবস্থানে ফিরে আসতেছে। এর ফলে উনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন, একটি সিদ্ধান্তে আসলেন। তাহলে ওনার সিদ্ধান্তটি আমরা একটু দেখব। ওনার সিদ্ধান্তটি একটু লক্ষ্য রাখি যে সিদ্ধান্তটি হচ্ছে রাদারফোর্ডের সিদ্ধান্ত। দেখবেন ফার্স্ট একটু চিত্রটি ছোট করে আর্ট করে ফেলি। বোঝার জন্য ছোট করে আর্ট করে ফেলবো। তাহলে উনি বললেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। দেখেন বললেন পরমাণুর একটি কেন্দ্র আছে যেখানে পরমাণুর একটি কেন্দ্র আছে যেখানে ধনাত্মক চার্জ জমা থাকে বা পুঞ্জীভূত থাকে। যেখানে ধনাত্মক চার্জ জমা থাকে বা পুঞ্জীভূত থাকে তার নাম নিউক্লিয়াস। তার নাম দেন তিনি নিউক্লিয়াস। দেখেন নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের আরেকটি গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়াসটি অতি নগণ্য পুরা পরমাণুর তুলনায়। তাহলে নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসের ব্যাস, নিউক্লিয়াস পরমাণুর ব্যাস বা আকারের তুলনায় অতি নগণ্য। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসটি পুরো পরমাণুর ব্যাসের তুলনায় অতি নগণ্য। লক্ষ্য রাখেন নিউক্লিয়াসের ব্যাসটি পুরো পরমাণুর ব্যাসের তুলনায় অতি নগণ্য। তাহলে নিউক্লিয়াসের ব্যাসটি কত হবে? নিউক্লিয়াসের ব্যাস দেখেন 10⁻12 থেকে 13 সেন্টিমিটার। আর পরমাণুর ব্যাস লক্ষ্য রাখবেন 10⁻8 সেন্টিমিটার। তাহলে এটি পরমাণুর ব্যাস 10⁻8 এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻12 থেকে 13। যা দেখেন নিউক্লিয়াসের ব্যাসটি পরমাণুর ব্যাসের তুলনায় প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট হতে পারে। তাহলে পরমাণুর ব্যাসের থেকে নিউক্লিয়াসের ব্যাসটি 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। এমসিকিউ আকারে বিশ্ববিদ্যালয়ে খুবই আসে যে নিউক্লিয়াসের ব্যাস কত, পরমাণুর ব্যাস কত এবং নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাসে কত গুণ ছোট। তাহলে বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় যেটি স্বীকার্য বা সিদ্ধান্ত যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন? নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে? ইলেকট্রন থাকবে। আর কি বললাম? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জ থাকে ঠিক
ততগুলো ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ অনুমোদিত কক্ষপথে ঘোরে। দেখেন কিছু অনুমোদিত কক্ষপথে ঘোরে। এক্সাম্পলটা আমি দিতে পারি, সে সোডিয়াম একটা পরমাণু, এর ইলেকট্রন 11টি এবং প্রোটন ঠিক 11টি। ঠিক এই 11টি প্রোটন থাকবে নিউক্লিয়াসে, 11টি প্রোটন, এবং যে সকল অনুমোদিত কক্ষপথ আছে সেগুলো কক্ষপথে ঠিক 11টি প্রোটন ইলেকট্রন কী করবে? ঘুরবে। 11টি ইলেকট্রনে কী করবে? পরিভ্রমণ করবে। দেখেন 11টি ইলেকট্রন পরিভ্রমণ করবে। এই কারণে দেখেন 11টি প্রোটন যদি নিউক্লিয়াসে থাকে, ঠিক 11টি ইলেকট্রনই কোথায় থাকবে? নিউক্লিয়াসে কে কেন্দ্র করে যে সকল কক্ষপথ আছে সে সকল কক্ষপথে থাকবে। হ্যাঁ, 2 নম্বর সিদ্ধান্তটি আমরা বুঝলাম। তৃতীয় এবং সর্বশেষ সিদ্ধান্ত যেটি, দেখেন থার্ড, যেটি হচ্ছে, দেখেন সৌরজগৎ আমরা দেখেছি, সৌরজগৎ যদি এটি সূর্য হয়, যে সূর্যকে কেন্দ্র করে আমরা জানি, সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমূহ কী করে? পরিভ্রমণ করে। এইসব হচ্ছে গ্রহ। দেখেন গ্রহ, সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ কী করতেছে? ঘুরতেছে। আমরা জানি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমূহ কী করে? ঘোরে। আচ্ছা, তাহলে ঠিক দেখেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কী করতেছে? ঘুরতেছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘোরে। দেখেন সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহ সমূহ ঘোরে, গ্রহ উপগ্রহ সমূহ ঘোরে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘোরে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘোরে। ঠিক দেখেন সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে জন্য এই মডেলটির নাম দেওয়া হয় সৌর মডেল। তাই এর নাম দেওয়া হয় সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। দেখেন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘোরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘোরে। ঠিক এই কারণে এর সাথে সৌরজগতের সাথে একে তুলনা করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত সমূহ।